আলপনাদির সঙ্গে যে বাড়িটায় ঢুকলাম, ওরকম একটা বাড়ি যে কলকাতা শহরে থাকতে পারে আমার সেটা জানা ছিল না। কতলা বাড়ি তাও আমি বলতে পারবো না। কলকাতায় প্রথম যখন লিফট আসে বোধহয় সে সময় বসানো হয়েছিল কাঠের লিফট। লিফটম্যান নেই, তাই অ্যালবার্টদের মধ্যে কেউ লিফট চালায় বোধ হয়। কাঠের দরজাকে বন্ধ করলো আমি জানি না, বোতাম টিপল কে তা তো জানিই না। লিফটটা একসময় থামে, দরজাও খোলে। আমরা করিডোর দিয়ে কিছুটা গিয়ে একটা বড় হলঘরে ঢুকে যাই। হলঘরে দুটো খাট, একটা টেবিল, দুটো চেয়ার, একটা আলমারি ছাড়া আর কিছু নেই। আলপনাদি আমাকে বিশ্রাম করতে বলে অ্যালবার্ট আর গরিলার মতো দেখতে লোকটা গোমেশকে নিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। মানুষ এত তাড়াতাড়ি চলাফেরা করতে পারে আমার তা জানা নেই। গোমেশ নয় জাদু জানে, কিন্তু আলপনাদি, অ্যালবার্ট, এরাও কি জাদু জানে? পেটের খিদে তেষ্টা আমাকে অন্য কিছু ভাবতে সুযোগ দেয় না। হঠাৎ ঘরের এক কোণে আমার নজর আটকে যায়। রাজ্যের পোকামাকড় সেখানে জড়ো হয়ে। ঘরটার চারধার তাকিয়ে দেখি ঘরটা বেশ স্যাঁতস্যাঁতে। তাই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার রসিক পোকামাকড় সুবিধা মতো ঘরটার দেয়ালগুলিকে আশ্রয় বানিয়েছে। আবার খিদের চাউর দিতে গোমেশ বড় প্লেটে খাবার দাবার আর চায়ের কাপ নিয়ে হাজির। ভয়ে ভয়ে তার দিকে তাকাতে সে শয়তানি হাসি হেসে বলে, ডোন্ট ওয়ারি ম্যান, এই খাবারগুলি খেয়ে নাও। গোগ্রাসে আমি খাবার গিলতে থাকি। ভূতের অখাদ্য। ভূতের অখাদ্য খাবার বলতে চেয়েছিলাম, ভূতের পর্যন্ত বলে আর শেষ করতে পারি না। প্রচণ্ড বিষম খাই। জল খেতে গিয়ে দেখি গোমেশ দেয়ালের এক কোণে কি করছে। ঠান্ডা চাপান করে কোনো রকমে বিষম আটকাই। ঠান্ডা বাসি খাবার আর চা পান করিয়ে গোমেশ একসময় প্লেটপত্র নিয়ে চলে যায়। আনমনাভাবে ঘরটা চারপাশে তাকাতে গিয়ে আঁতকে উঠি। দেয়ালের যে জায়গায় পোকামাকড় জমা হয়েছিল সেই জায়গাটা শূন্য। তাহলে আমি খাওয়ার তালে ব্যস্ত থাকার সময় গোমেশ পোকামাকড়গুলি পেটে চালান করেছে? তাহলে ও কি পিশাচ? তবে যে আলপনাদি বললে ও জাদুবিদ্যা জানে, সব ভাঁওতা তাহলে? আমি তাহলে কাদের পাল্লায় পড়েছি? আমার অন্তর থেকে কে যেন বললে, বাঁচতে চাও তো পালাও, তুমি ভীষণ বিপদে পড়েছ। পালাবো বলে যেই দরজার কাছটায় পৌঁছেছি আমার বন্ধু অ্যালবার্ট আমার পথ আটকায়। কি রে, এখনো শুসনি? শুয়ে পড়, রাত অনেক হয়েছে। হুটহাট করে রাস্তায় যাবি না। মেন গেটে তালা দিয়ে কেয়ারটেকার চলে গেছে, ফিরবে সেই সকালে। নে, শুয়ে পড় ওই বিছানাটায়। দ্বিতীয় বিছানাটা আমাকে দেখিয়ে ও নিজের বিছানায় গায়ে এলিয়ে দেয়। গভীর ঘুমে কতক্ষণ আচ্ছন্ন ছিলাম জানি না। হঠাৎ দেখলাম গোমেশ হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। তার থপ থপ করে চলার তালে ঝাঁকড়া চুলগুলো নাচতে থাকে। আমার কাছটায় এসে হঠাৎ তার মুখটা একটা গরিলার রূপ নেয়। দুটুকরো জ্বলন্ত কয়লার মতো তার দুটি চোখে ঘৃণা আর হিংসায় ভরা। হুম, হাম শব্দ করে দুহাতে সজোরে নিজের বুক থাবড়ে ও আমাকে জড়িয়ে ধরে। তীব্র যন্ত্রণায় আমি চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। চারধারে তাকিয়ে দেখি প্রায় অন্ধকার ঘরে আমি একটা বিছানায় শুয়ে। আস্তে আস্তে আমার সব মনে পড়ে। আলপনাদি, অ্যালবার্ট আর গরিলার মতো থপথপিয়ে চলা গোমেশের কথা। গোমেশই আমাকে স্বপ্নে জড়িয়ে ধরেছিল। আবার আমার মনে সেই পুরনো প্রশ্নটা উদয় হয়, ওটা কি মানুষ? অ্যালবার্ট তো এই ঘরে আরেকটা বিছানায় শুয়েছিল। অ্যালবার্টের সন্ধানে ঘরের চারপাশ তাকাতে টিম টিম করা জ্বলা ইলেকট্রিক বাল্বটা আমার নজরে আসে। অ্যালবার্ট তো ওই বাল্বটার কাছে একটা বিছানায় শুয়েছিল। বিছানাটা শূন্য, অ্যালবার্ট বিছানায় নেই।
গেল কোথায় মানুষটা? আলপনাদিরও তো সারা শব্দ পাচ্ছি না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টে বেজে গেছে। ভোর হতে আর দেরি নেই। আধো আধো অন্ধকার, সব ঢাকা। উঠে পড়ি বিছানা ছেড়ে। খোঁজ নিতে হচ্ছে মানুষগুলোর। না, কোথাও ওদের খুঁজে পেলাম না। কয়তলা বাড়িটা আমি জানি না। আমরা যে তলায় নেমেছিলাম সেখানে 8-10টা ঘর। সব ঘরগুলি হাট করে খোলা, জানলা দরজা ভাঙা। বারান্দার শেষ প্রান্তে কোণের দিকে একটা ঘরে শুধু দরজা ভেজানো। দরজা ঠেলে ভেতরে ঢুকি। আমার খোঁজাখুঁজিতে অনেকটা সময় চলে গেছে। অন্ধকার অনেক কেটে গেলেও বন্ধ ঘরে প্রথমে আমার কিছুই নজরে আসে না। খোলা দরজাপথে যতটা আলো আসে তাতেই নজরে এলো কে একটা মানুষ বিছানায় শুয়ে। মানুষটা যেন অস্পষ্ট মিনমিনে ভাবে কি বলতে চাইছে। মানুষটাকে ভালো করে দেখব বলে ওর মাথার কাছে ভাঙা জানলা ঠেলে খুলে দিই। রাস্তার ইলেকট্রিক আলো যেটা ওই ঘরে ঢুকবার জন্য মাথা কুটছিল সেটা এখন খোলা জানলা পথে ঝাঁপিয়ে ঘরে ঢুকে পড়ে। সবকিছু নজরে পড়বার মতো ঘরটা আলোয় আলোকিত। বিছানায় শোয়া লোকটার দিকে তাকাই। হাড় মাথা ফ্যাকাশে, চামড়ায় মোটা একটা কঙ্কাল যে বিছানায় লেপ্টে আছে। মানুষটাকে যেন আমার চেনা চেনা মনে হয়। আরে, এ তো নিশীথ। আমাদের সঙ্গে, অর্থাৎ আমার আর অ্যালবার্টের সঙ্গে একই ক্লাসে পড়তো। ও ছিল অঙ্কে ভালো, আমি কাঁচা, তাই ওকে আমি এড়িয়ে চলতাম। অ্যালবার্টের সঙ্গে ওর ভীষণ দোস্তি ছিল, তার জন্য আমি ওকে হিংসা করতাম। সেই নিশীথ এখানে এই অবস্থায়। আমি ওর মুখে ঝুঁকে পড়ে বলতে থাকি, নিশীথ, তুমি এই অবস্থায় এখানে কেন? আমি কিংসু, তোমার সঙ্গে একই ক্লাসে পড়তাম। আমাকে চিনতে পারছো? আমি কিংসু। মরার ঘাটে পাড়ি জমান নিশীথ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সে মুখে প্রথমে ভাববৈচিত্র্য নেই। মরার মতোই সে মুখ, নিঠুর, নীরব। চোখের কোনো ভাষা নেই, চোখের পাতাও পড়ে না। আস্তে আস্তে ফ্যাকাশে মুখে রক্তের ছিটে ফোঁটা জমতে শুরু করে। চোখের পাতা একবার দুবার বেশ কয়েকবার পড়ে। ফ্যাকাশে ঠোঁটজোড়া আস্তে আস্তে নড়ে ওঠে। বারবার ঠোঁট নাড়িয়ে সে যেন কিছু বলতে চায়। প্রথমে গোঙানির মতো অদ্ভুত একটা শব্দ বের হয়ে আসে। ক্রমাগত কথা বলার ব্যর্থ চেষ্টায় ওর চোখের কোণ বেয়ে জল নেমে আসে। একসময় নিশীথের কথা পরিষ্কার হয়। মুখ ফুটে কথা বের হয়ে আসে। কান ওর মুখের কাছে নামিয়ে আনতে কথা শুনতে পাই। ও বলে, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমি ওর মুখের কাছে কান আরো নামিয়ে বলে চলি, ওরা কারা, সব খুলে বলো। হঠাৎ নিশীথের চোখ জোড়া ভয়ে বিস্ফারিত হয়ে ফেটে পড়ার জোগাড়। একটা হাত কাঁপতে কাঁপতে উঠিয়ে কি একটা দেখাতে চায়। ঘর তখন বেশ আলোয় ভরা, বাইরে ফর্সা ভাব। ভোরের প্রথম আলো ফুটে উঠেছে, কিন্তু ঘরের মধ্যে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে কেন? প্রাণান্তকর চেষ্টা করে নিশীথ তখন কাঁপা কাঁপা হাতে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, ওই যে, ওই যে। দেখে অবাক হলাম। একটা শকুন পাখা গুটিয়ে তখন ঘরের অন্ধকার কোণে সবে বসেছে। কি বিরাট শকুন! জীবনে কখনো এত বড় শকুন আমি চোখে দেখিনি। শকুনটা জ্বলন্ত দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে নিশীথের দিকে ফিরে তাকায়। বিরাট বিরাট বাঁকানো ঠোঁট খুলে বিকট একটা ডাক ছাড়ে ওটা। ভয়ে আতঙ্কে আমার বুকটা হিম হয়ে যায়। এক পা দুপা করে শকুনটা নিশীথের দিকে এগিয়ে যেতে থাকে। নিশীথ তার সবটুকু শক্তি জোগাড় করে বলে ওঠে,
জানলা খুলে যাও, জানলা খুলে দাও, শিগগির জানলা খুলে দাও। জানলা কোথায়? আমি তো একটা জানলা খুলে দিয়েছি। বিরাট আকারের বীভৎস দেখতে শকুনটা তার ঠোঁট জোড়া খুলে প্রাণ কাঁপানো ডাক ছাড়তে ছাড়তে পাক মেরে উড়ে নিশীথের গলা লক্ষ্য করে নেমে আসছে। শকুনটা নিশীথের গলা লক্ষ্য করে প্রায় নেমে আসার মুহূর্তে আমার পিছনের দিকে জানলাটা চোখে পড়ে। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে জানলাটা খুলতে যেন জানলার একটা পাল্লা সশব্দে ঘরের মেঝে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে এক ঝলক প্রথম সূর্যের আলো ঘরের মেঝেতে লুটোপুটি খেতে আরম্ভ করে। অদ্ভুত কাণ্ড! কিছুক্ষণ আগে যে নিশীথের গলা লক্ষ্য করে তেড়ে আসছিল, এখন সে নিজের জীবন বাঁচাতে ডানা ঝাপটে অন্ধকার জায়গা খুঁজতে ব্যস্ত। শকুনটা এখন অন্ধকারের নিরাপদ আশ্রয়ের জন্য ঘরের এক কোণ থেকে অন্য কোণে সরে যেতে চায়। হঠাৎ ঘরের একমাত্র দরজাটা চোখে পড়তে অবাক হই। সেটা খোলা। খোলা দরজাপথে অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়ে, কারণ দরজার দিকটার বারান্দা তখনও অন্ধকারে। দরজা খুলে গরিলার মতো দেখতে গমেশ মুখ বাড়ায়, বলে ওঠে, হেই ম্যান, কি হচ্ছে সব? পেছনে অ্যালবার্টের মুখ উঁকি মারে। প্রতিহিংসায় তার চোখ জ্বলছে। দাঁত কিরমির করে বাজনা বাজিয়ে শাসিয়ে ওঠে সে, দিদির কিছু হলে আমি তোকে শেষ করে ফেলবো। তারপর দিদির দিকে তাকিয়ে অনুনয় বিনয়ে ভেঙে পড়ে সে। দিদি, দরজা খুলে দিয়েছি, বারান্দার দিকটা এখনো অন্ধকার, পালিয়ে আয় তুই। দ্বিতীয়বার আর বলতে হয় না। খোলা দরজা পথে ভয়াল ভয়ঙ্কর শব্দ তুলে অন্ধকার বারান্দা পথে শকুনটা উড়ে যায়। শকুনটা উড়ে যাবার পরই আমি কাঁপতে আরম্ভ করি। এসব কি হচ্ছে আমার? আমার কাঁপুনি ক্রমাগত বাড়তে থাকে। প্রচণ্ড ঠান্ডা আমাকে গ্রাস করে। ঠান্ডা আর কাঁপুনিতে দুপাটি দাঁত আপনা থেকেই বাজতে আরম্ভ করে। কিছুতেই সে বাজনা আমি থামাতে পারি না। টলতে টলতে কখন জানি না আমি নিজে থেকেই নিশীথের পায়ে শুয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ আমি নিস্তেজ হয়ে পড়ে থাকি। সমস্ত দেহ জড়িয়ে ঘাম কুলকুল করে বইতে থাকে। জামা কাপড় ভেজে একাকার। আচ্ছন্ন ভাবটা কেটে যায় এক সময়। আমি যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠি। নিজেকে স্বাভাবিক দেখে অজান্তেই আমার নজর কবজি ঘড়ির দিকে চলে যায়। সকাল ৮টা, আলো ঝলমল চারদিক। ক্রমান্বয়ে ৪-৫ দিন বৃষ্টিপাতের পর প্রকৃতি যেন আলোর ওড়না দিয়ে নিজেকে ঢেকে দিয়েছে। ঘরের মেঝেতে দুটো জানলা দিয়ে এক ঝাঁক তীরের মতো সূর্যরশ্মি গেঁথে গেছে। ঘরের একমাত্র দরজা হাট করে খুলে দিতে অন্ধকার বারান্দাটা যেন খুশির হাওয়ায় টগবগ করে ফুটে ওঠে। আমি শান্ত হয়ে ভাবতে বসি কাল রাতের ঘটনাগুলি। ভাব, উচ্ছ্বাস, উধাও হতে আমি এখনো যুক্তিবাদী। আলপনাদি তার ভাই অ্যালবার্ট আর গমেশকে নিয়ে অত রাতে কোত্থেকে গিয়েছিল। জানি আলপনাদি একটা হোটেলে নাচতো, কিন্তু আলপনাদি এখন কি নাচার বয়স আছে? আমারই বয়স 50 হতে চলেছে। আলপনাদি আমার দিদির বয়সী। দিদি আমার থেকে বছর 20 বয়সে বড়। তাহলে আমারই নিজের দিদির হাত পায়ের মুখের চামড়া কুঁচকে দাঁত পড়ে গিয়ে জবুথবু অবস্থা। তাহলে 20 বছর আগে আলপনাদিকে আমি যে অবস্থায় আর যতটা সুন্দরী দেখেছিলাম, আজ ঠিক সেই অবস্থায় আর ঠিক সেই একই রকমের সুন্দরী দেখি কি করে? আলপনাদিকে প্রথম রাস্তায় দেখে তার চোখ থেকে দুটো আলোর ফুলকি আমার চোখে এসে সমস্ত দেহ কাঁপিয়ে দিয়েছিল। কেন? কেন আলপনাদি আমাকে আজ এতদিন পরে দেখে প্রথমেই বলে ওঠে, কেন এত রাতে মরতে এলি? তারপর আবার একসময় কেনই বা বলে ওঠে, তোর আমার সঙ্গে দেখা না হওয়াই ভালো ছিল? আলপনাদির সাগরেদ গমেশটা তো একটা আস্ত শয়তান। পোকামাকড় ধরে ধরে গেলে ইচ্ছে মতো মানুষ হতে পারে গরিলা থেকে। আলপনাদের মতো অ্যালবার্টও একই বয়সের ঘেরাটোপে বাঁধা। অর্থাৎ আমার বয়সের মানুষ হয়ে সে আমার চেয়ে অনেক ছোট। সেই কলেজ বয়সের ছোকরার মতো। সেই একই অভিমান আর কথাবার্তার বাঁধন। তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে আলপনাদি পিশাচিনী, গমেশ সাক্ষাৎ একটা শয়তান, আর আমার বন্ধু অ্যালবার্ট একটা ভূতে পরিণত হয়েছে।
কিন্তু রহস্যটা কি? কেন অমন নিপাট ভালো মানুষ আলপনা দিদি পিশাচিনী হয়ে গেল? আমার প্রাণের বন্ধু অ্যালবার্ট আজ ভূতই বা কেন? মানুষ যত ব্যস্ততার মাঝেই থাকুক না কেন, সমস্ত ভাবনা চিন্তার মাঝে নিজের কথা ভাবে শতকরা ৮০ বার। ঘরের বাইরে আলোর ঝলমলাই দেখে আমি নিজের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে নিষেধের কথা ভাবতে বসি। আমার সমস্ত কেনর উত্তর একমাত্র নিষেধই দিতে পারে। নিষেধই বা এখানে এলো কিভাবে? অ্যালবার্ট কি তার বন্ধুত্বের ছল চাতুরি দিয়ে নিষেধকে বন্দি করেছে? তিনজনে মিলে তার রক্ত শুষে খাবে বলে? ঠিক ড্রাকুলা যেভাবে মানুষের রক্ত শুষে খেত। তাকাই আবার নিষেধের দিকে। তার গলার দুদিকে দাঁত বসাবার স্পষ্ট চিহ্ন। মরার মতো পড়ে রয়েছে মানুষটা। হঠাৎ আমি ভীষণভাবে চমকে উঠি। রাতের অন্ধকারে যেটা আমি বুঝতে পারিনি, চারপাশের আলোয় সেটা এই মুহূর্তে পরিষ্কার। নিষেধ যে মানুষ তার মস্ত বড় প্রমাণ তার চেহারাটা। বুড়োটে মানুষ, মাথার চুল দাড়ি আর গোঁফে বেশ পাক ধরেছে। না, তাকে কোনো মতেই বছর ৩০-এর নিচে ছেলে ছোকরা বলা যাবে না। এখন আমার প্রথম কাজ হচ্ছে নিষেধকে বাঁচানো। কলেজে থাকাকালীন সেন্ট জনস অ্যাম্বুলেন্সে পাওয়া কাস্ট এডের জ্ঞান গম্মিতে নিষেধের ওপর পরীক্ষা চালিয়ে বুঝতে পারি নিষেধের প্রাণ পাখি এখনও তার দেহের পিঞ্জরে ধুকধুক করছে। এখন আমার প্রথম কাজ নিষেধকে বাঁচানো, এবং সেটা এই মুহূর্তে। কলকাতার ছেলে হয়ে আর কলকাতার মানুষ হয়ে এই মুহূর্তে আমার কোনো চেনা পরিচিত নাম বা ঠিকানা মনে আসে না। সুতরাং আমাকে এয়ারপোর্ট হোটেলেই ফোন করতে হবে সাহায্য চেয়ে। হোটেলে ফিরে না যাওয়াতে হোটেল কর্তৃপক্ষ কর্তব্যের খাতিরে নিশ্চয়ই চিন্তিত। যাক, এক কাজে দু কাজ হয়ে যাবে। কিন্তু নিচে নামি কি করে? রাতে এলাম কাঠের লিফটে চড়ে। সঙ্গে সঙ্গে আমার মনে জিজ্ঞাসা, কাঠের লিফট হয় নাকি? কলকাতায় প্রথম অবস্থায় অবশ্য বাষ্পশক্তির সাহায্যে লিফট ওঠানামা করত, কিন্তু কাঠের লিফট? তন্ন তন্ন করে লিফটটা খুঁজি, কিন্তু খুঁজে পাই না। সব ঘরেই দেখলাম হাট করে খোলা, জানলা দরজা বলা খুব একটা নেই। মানুষের পাও বোধ হয় পড়ে না এখানে। লিফট পেলাম না, তবে লিফটের জায়গাটা একসময় খুঁজে পাই। লিফটে ওঠানামার জায়গাটা বিরাট একটা গহ্বরের মতো। গহ্বরটা যে কত দূরে ঠিক গিয়েছে সেটা অনুমান করতে পারি না। পুরো অংশটা আশপাশের আলোর জন্য মোটামুটি আলোকিত, কিন্তু গহ্বরের শেষ প্রান্ত, অর্থাৎ লিফটের যে অংশটা মেঝে ভেদ করে নিচে চলে যায়, সেই অংশটা অন্ধকারময়। আর ঠিক ওই অন্ধকারময় অংশটায় ছোট ছোট দুটো আগুনের ভাঁটা। আগুনের ভাঁটা দুটো আমার দিকে তাকাতেই অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি ছিটকে সরে আসি। অতি কষ্টে ১০০ বছর আগের একটা কাঠের সিঁড়ি পাই। সিঁড়িটার অধিকাংশ ভাঙা। ভাঙা চোরা দরজা জানলা আর ভাঙা দেয়ালের জন্য সিঁড়িপথে সূর্যদেব নিজেই আলোর ব্যবস্থা করেছেন। লাফিয়ে দোল খেয়ে কোনো রকমে একসময় নিচের তলায় নেমে আসি। ৫ তলা বাড়িটার ওপরের তলায়, অর্থাৎ ৫ তলাতেই কালকে আমি ভূতের কেত্তনে আটকে পড়ি। নিশীথ এখনও সেখানে বন্দী। নিশীথকে বাঁচাতেই হবে। নিচের তলায় সব দোকানঘর। দোকানঘরগুলি সব অটুট। দোকানঘরগুলির শেষ প্রান্তে কিছু ভাঙাচোরা ঘর। সেই ভাঙাচোরা ঘরগুলির মধ্যে একটা ঘরকে দেখি টেলিফোন বুথে খাড়া করা হয়েছে। স্বয়ংক্রিয় টেলিফোন যন্ত্র, অর্থাৎ ফোকরে পয়সা দিলে তবে ওপাশ থেকে সাড়া পাবে। টেলিফোন যন্ত্রটার সামনে একটা ফোন ডাইরেক্টরি। রিসিভার তুলে প্রথমেই দেখে নিই ফোন চালু কিনা। হ্যাঁ, চালু। রিসিভার রেখে ফোন ডাইরেক্টরি তুলতে যেতেই আমি আঁতকে উঠে ঘর থেকে ছিটকে বেরিয়ে আসি। টেলিফোন গাইডটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একটা সাপ। কেন এমন হলো? কারণটা খুঁজতে গিয়ে দেখতে পাই লিফটের শেষ প্রান্তে যেটা মেঝে ভেদ করে তৈরি করা হয়, সেই অন্ধকারময় গহ্বরে কনকনে দুটো আগুনের গোলা। ভালো করে দেখতে নজরটা অন্ধকারে সইয়ে আবার তাকাই অন্ধকার গহ্বরটার দিকে। ওই তো বিরাট ভয়ঙ্কর শকুনটা ঠোঁটজোড়া ফাঁক করে বিকট শব্দ করে পাখা ঝাপটাচ্ছে। পথে নেমে আসি। জায়গাটা চিনতে এখন আমার আর ভুল হয় না। ফ্রি স্কুল স্ট্রিট, এখন যার নাম মির্জা গালিব স্ট্রিট। তারই পিছন দিকটা একটা ভাঙাচোরা বাড়িতে কাল আমি আটকে পড়েছিলাম।
বাইরে চিকন চাকন, ভেতরে খড়ের গাদন। কলকাতা শহরের এখন হয়েছে এই অবস্থা, বিশেষ করে মাঝ কলকাতায়। এয়ারপোর্ট হোটেলে ফিরে এসে হোটেল ম্যানেজারকে সব খুলে বলে ওদের সাহায্য চাই। ম্যানেজারই ফোনে সব ব্যবস্থা করেন, অর্থাৎ নিশীথকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো। আমাকে আশ্বস্ত করে নাওয়া খাওয়া করে বিশ্রাম নিতে উপদেশ দেন ম্যানেজার। সন্ধ্যের মুখটায় আমার ঘুম ভাঙে। ছুটে গিয়ে ম্যানেজারের কাছে খোঁজ নেই নিশীথ কেমন আছে। একগাল হেসে ম্যানেজার জানান, নিশীথ ভালোই আছে, আর ওর প্রাণের কোনো আশঙ্কা নেই। আমি এবার নিরিবিলিতে নিজের হোটেলের ঘরে সমস্ত ব্যাপারটা ভাবতে বসি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সোনু ঘোষালের কলমে আলফানসা দিদি গল্পের দ্বিতীয় পর্ব। বাকি পর্বগুলি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।